গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস কোথাও কেউ নেই, পর্ব 11। বাকের চলে গেল রিহার্সেল দেখতে। নাটকের নাম রাতের পাখিরা। নাম শুনে মনে হচ্ছে বাজে মাল। টিপু সুলতানটা নামালে হয়, তা না, সামাজিক নাটক। টিপু সুলতানে অনেক শেখার জিনিস ছিল, দেখলে মনটা অন্যরকম হয়। তা না, রদ্দিমাল রাতের পাখি। বাকেরকে দেখে একটা সাড়া পড়ে গেল। বাকের ভাইকে বসতে দে, চায়ের কথা বলে আয়। নাটকটি পরিচালকের নাম বদরুল আলম, বয়স 40-এর মতো। এই পাড়ায় যে কটি নাটক হয়েছে তার প্রতিটিতে সে পাগল কিংবা পাগলির ভূমিকায় অভিনয় করেছে। এই একটি অভিনয় সে নিখুঁত করে। রাতের পাখিরা সে একটা চরিত্র আছে যে শুধু অমাবস্যার রাতে পাগল হয়ে যায়। পাগল হলেই পাগলামের ফাঁকে ফাঁকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে। উচ্চমার্গের ফিলোসফি। বদরুল আলম নাটক বন্ধ রেখে বাকের কাছে এসে দাঁড়ালো। গলা নামিয়ে বলল, আপনার সাথে একটা কথা ছিল, একটু বাইরে আসুন বাকের ভাই। কি ব্যাপার? জামান সাহেব আমাকে বলেছেন নাটক ফাটক বাদ দিতে। কেন? তার দোকানের বিকিকিনি নাকি অসুবিধা হয়। অসুবিধা কি? আপনি ছাড়া তো আরেকজন কর্মচারী আছে। এটাই একটু বলে দেবেন। দেব, বলে দেব। নাটক হচ্ছে কেমন? ভালো, 1 নম্বর, ফার্স্ট ক্লাস জিনিস হবে বাকের ভাই। বদরুল আলমের চোখ চকচক করতে লাগলো। নাটকের ব্যাপারে তার উৎসাহ সীমাহীন। আসুন বাকের ভাই, রিহার্সেল দেখুন। থার্ড সিনটা দেখাই আপনাকে, মারাত্মক সিন। না, চলে যাই। চলে গেলে হবে না, থার্ড সিনটা দেখতেই হবে। থার্ড সিনে দরিদ্র স্কুল মাস্টার বাড়ি ফিরে দেখে তার ছোট মেয়ে মারা যাচ্ছে। সে ছুটে যায় ডাক্তারের খোঁজে। ডাক্তার একজনকে পাওয়া যায়, কিন্তু সে ভিজিটের টাকা না নিয়ে যেতে রাজি না। মাস্টার বহু কাকুতি মিনতি করলো, কোনো লাভ হলো না। সে আবার ফিরে গেল ঘরে। চিৎকার করে বলল, কোথায় আমার নয়নের মণি? কেউ জবাব দিল না, কারণ নয়নের মণি মারা গেছে। মাস্টার চেঁচিয়ে বলতে লাগলো, হায় টাকা, হায় রে টাকা। বাকের মুগ্ধ হয়ে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, গলা ভার ভার হয়ে গেল। দুঃখের সিন দেখলেই তার এরকম হয়, চোখে পানি এসে যায়। নাটক দেখতে দেখতে তার ইচ্ছে করছিল থাবড়া দিয়ে ডাক্তার হারামজাদাটা দাঁত ফেলে দিতে। শুয়োরের বাচ্চা। মানুষ মারা যাচ্ছে সেদিকে খেয়াল নেই, টাকা আর টাকা। দেশটাই হচ্ছে কি। সে আবার কম্পাউন্ডওয়ালা বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়ালো। বাড়ি অন্ধকার, শুধু সিঁড়ির বাতি জ্বলছে। এরা কখন ফেরে লক্ষ্য রাখা দরকার। কিন্তু দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, মাথা ধরেছে। বাকের ভাই। বাকের চমকে তাকালো। ইউনুস মিয়া। সিগারেটের টাকা পায় বোধ হয়, নানান দিকে বাকি পড়ে গেছে। কি খবর ইউনুস মিয়া? সিদ্দিক সাহেবের বাড়িতে একজন ভাড়াটে যে থাকে তার জিনিসপত্র সব টেনে তুলে বাইরে ফেলে দিচ্ছে। আমি কি করব? সিদ্দিক সাহেব আর তার ভাড়াটের মামলা এটা। তা তো ঠিকই, বাচ্চারা কান্নাকাটি করছে দেখে মনটা খারাপ হলো। কথায় কথায় মন খারাপ হলে সংসার চলে না, এই জিনিসটা মনে রাখবেন। আর শোনেন, আপনি টাকা পয়সা কিছু পান নাকি? জি, সামনের মাসে দিব, একটু এখন অসুবিধা হচ্ছে। জি আচ্ছা, ওইটা কোনো ব্যাপার না, যখন ইচ্ছা দিবেন। বাকের ঘরের দিকে রওনা হলো। রাত 9টার মতো বাজে। খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। শরীরটা জুত লাগছে না। আর একটু দেরি করে গেলে ভালো হতো। ভাই ভাবিরা খেয়ে শুয়ে পড়তো, কারো মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকতো না। এখন যাওয়া মানে ভাবির সামনে পড়ে যাওয়া। যদি তাদের খাওয়া না হয়ে থাকে তাহলে একসঙ্গে খেতে হবে। ভাইয়া বসবে ঠিক সামনে চেয়ারটায়। একটি কথাও বলবে না, একবার তাকাবেও না। নিজেকে মনে হবে চোরের মতো। গলা দিয়ে ভাত নামতে চাইবে না, বারবার পানি খেতে হবে। বাকেরদের বাড়ির সামনে বারান্দায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন। বাকেরকে দেখে তিনি এগিয়ে এলেন। বাকের তাকে চিনতে পারল না। 30-35 বছরের রোগা একজন মহিলা। সমিতির মেয়ে বোধ হয়। ভাবি কি সমিতি টমিতি করে? রোগা রোগা কিছু মেয়েরা পেরায় আসে, যাদের মুখ দেখলেই মনে হয় এরা বাড়িতে প্রচুর ঝগড়া করে কর্কশ গলায় ছেলেপুলেদের ধমকায়, এবং এদের অসুখ বিসুখ লেগেই থাকে। আপনি বাকের সাহেব? জি, আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। কি ব্যাপার? আপনার ছেলেরা আমার ঘর থেকে জিনিসপত্র টেনে রাস্তায় ফেলে দিচ্ছে। আমার বড় মেয়েটার 103 জ্বর। এদের বাবা বাসায় নেই, দেশে বাড়িতে গেছে। আপনি সিদ্দিক সাহেবের বাড়িতে থাকেন? জি, 2 মাসে ভাড়া বাকি পড়েছে। ওর বাবা টাকার জন্যই দেশে বাড়িতে গেছে। এর মধ্যে এই অবস্থা। চলুন যাই, দেখি কি ব্যাপার। আসুন আমার সাথে। কাঁদবেন না, কাঁদার কিছু নেই।
আমি মাখনা হারামজাদা দাঁত ভেঙে ফেলব। ভদ্রমহিলা এবার শব্দ করেই কাঁদতে লাগলেন। বাকের লক্ষ্য করল এর পায়ে স্যান্ডেল নেই। ঝামেলা শুরু হওয়া মাত্র ছুটে এসেছেন। বাকেরের মন অসম্ভব খারাপ হয়ে গেল। সিদ্দিক সাহেবের বাসার সামনে বেশ কিছু লোকজন। বাকের শীতল গলায় ডাকলো, মাখনা। মাখন ভিতরে ছিল, অবাক হয়ে বের হয়ে এলো। বাকের ঠান্ডা গলায় বলল, মেয়েটা অসুস্থ, ঘরে কোনো পুরুষ মানুষ নেই, এর মধ্যে তুই জিনিসপত্র বের করে ফেললি? মাখন হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সিদ্দিক সাহেব তিনতলা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। হড়বড় করে বললেন, 2 মাসে ভাড়া বাকি। আমি বলেছি দিতে হবে না, শুধু বাড়িটা ছেড়ে দাও। তাও স্যাটাং স্যাটাং কথা বলে। জিনিসপত্র তো রাস্তায় ফেলে দিচ্ছে না, বারান্দায় থাকবে, পাহারা থাকবে। ঘরটা শুধু তালা দিয়ে দিব। এদের পৌঁছে দিব এদের আত্মীয়র বাড়ি, গাড়ি দিয়ে পৌঁছে দিব। আমি নিজের মুখে এই কথা বলেছি। বাকে তুমি জিজ্ঞেস করে দেখো। বাকে থমথমে গলায় বলল, মাখনা, জিনিসপত্র ভেতরে নিয়ে যা। সিদ্দিক সাহেব তীক্ষ্ণ গলায় বললেন, জিনিসপত্র ভিতরে নিবে মানে? মগর মুল্লুক নাকি? সিদ্দিক সাহেব, সাবধানে কথা বলুন। সাবধানে কথা বলবো মানে? বুড়ি নামিয়ে ফেলবো। একটা কিছু বেতাল হয় যদি লাশ পড়ে যাবে। আমার নাম বাকের। মাখনা, জিনিসপত্র ঢোকা। অতি দ্রুত জিনিসপত্র ভেতরে ঢুকে গেল। যারা দাঁড়িয়ে ছিল সবাই হাত লাগালো। মাখন মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। বাকের এগিয়ে গিয়ে প্রচণ্ড একটা চর কষালো। এই জাতীয় কাজকর্ম সে ছেড়েই দিয়েছিল। আবার শুরু করতে হলো। কিছু কিছু জিনিস আছে যা একবার ধরলে কখনো ছাড়া যায় না, আঠার মতো লেগে থাকে। সিদ্দিক সাহেব হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। মাখন নিজেও তাকিয়ে আছে। শুধু কুদ্দুসকে দেখা যাচ্ছে ছোটাছুটি করে আলনা টালনা ভেতরে নিয়ে যেতে। সিদ্দিক সাহেব মৃদু গলায় বলল, বাকের, আমার সঙ্গে ভেতরে আসো, কথা আছে। বাকের ফিরেও তাকালো না। অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালো। তারপর হাঁটতে শুরু করলো যেন কিছুই হয়নি। হাসান সাহেবদের ফিরতে বেশ রাত হলো। দুজনে মিলে বাইরে খেয়ে নিলেন। অনেকদিন পর তারা বাইরে খেতে এসেছেন। ইদানিং দুজনে একসঙ্গে তেমন কোথাও যান না। সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়েছে। সেলিনার ধারণা এটা হয়েছে তার জন্যে। সংসারে শিশু না থাকলে সবাই দূরে দূরে চলে যায়। এটাই নিয়ম। সংসারে শিশু না আসার দায়িত্ব সেলিনার একার। বিয়ের পরপর টিউমারের কারণে তার জরায়ু কেটে বাদ দিতে হয়েছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, হাসান সাহেব এখন পর্যন্ত বলেননি একটা বাচ্চা কাচ্চা থাকলে ভালো হতো। সেলিনার ধারণা একদিন না একদিন সে এই প্রসঙ্গ তুলবেই। কে জানে, হয়তো আজই তুলবে। সেলিনা বললেন, কথা বলছো না কেন? কি ভাবছো? হাসান সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, চাকরি ছেড়ে দিলে কেমন হয় সেলিনা? সেলিনা অবাক হয়ে তাকালেন। চাকরি ছাড়ার কথা বলছো কেন? হাসান সাহেব কিছু বললেন না। ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তাকানোর এই ভঙ্গিটি সেলিনার চেনা। এর মানে হচ্ছে তিনি আর কিছুই বলবেন না। এই প্রসঙ্গে তো নয়। সেলিনা প্রসঙ্গ বদলালেন। নাটক কেমন লাগলো? ভালো। কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে? সবাই ভালো। তবু স্পেসিক্যালি 2-1 জনের নাম বলো। হাসান সাহেব ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। তার মানে নাটকের কিছুই তার মাথায় ঢোকেনি। অন্য কোনো ব্যাপার নিয়ে ভেবেছেন। ব্যাপারটা কি? সেলিনার উদ্বেগের সীমা রইল না। মুনা, ভেবেছিলাম বাড়ি পৌঁছে তোমাকে চিঠি দেব। তা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি শুনে তুমি হাসবে। কলমের অভাব। ভুলে কলম ফেলে গেছি। বাড়ির কাছে যে কয়টি দোকান আছে তাদের কাছে বল পয়েন্ট ছাড়া কিছু নেই। কলমের জন্য যেতে হবে সিদ্ধিরগঞ্জ বাজারে। সেটা এখান থেকে 3 মাইল। সমস্যার সমাধান হলো আজ। দেখতেই পাচ্ছ, চিঠি কালির কলমে লেখা। বাড়ি এসে অনেকগুলো সমস্যার মধ্যে পড়েছি। চারদিকে কোমরুচু ঘাস হয়েছে। সে ঘাসের বনে অনায়াসে মাঝারি সাইজের একটা বাঘ লুকিয়ে থাকতে পারে। তালা দিয়ে গিয়েছিলাম। তালা ভেঙে জিনিসপত্র চুরি গেছে। শুধু যে ছোটোখাটো জিনিস গেছে তাই না, আমাদের একটা বিশাল খাটও উধাও। আর ময়লা যে কি পরিমাণ হয়েছে কি বলবো। লোক লাগিয়ে 7 দিন ধরে পরিষ্কার করছি। এখনো সিকিবার কাজ হয়নি। সারাদিন এইসব নিয়ে থাকি। সন্ধ্যাবেলা করার কিছু থাকে না। তুমি শুনলে হাসবে, তখন কেন যেন একটু ভয় ভয়ও করে। কাজের যে মেয়েটি আছে, আরও বেশি ভয় দড়ি দিয়েছে। সে নাকি কবে দেখেছে রান্নাঘরে ঘুমটা মাথায় একটা বউ মশলা পিষছে। সে কেকে বলে চিৎকার করতেই বউ হায়া মিলিয়ে গেছে। দিনের বেলা ঘটনা খুব হাস্যকর মনে হয়, কিন্তু সন্ধ্যা মিলাবার পরপর ভয় ভয় করে। সারা রাত হালিকে জ্বালিয়ে রাখি।
আসলে আমাদের এই বাড়ির এখন মৃত্যু হয়েছে। জড় পদার্থেরও প্রাণ আছে। এরাও মাঝে মাঝে মারা যায়। যেমন এই বাড়ি। এই বাড়িতে নিয়মিত জন্ম মৃত্যু হয়। সে বাড়িটির প্রাণ আছে। আমাদের এই বাড়িটিতে শুধু মৃত্যুই হচ্ছে। দীর্ঘদিন কেউ জন্মায়নি। কাজে বাড়িটির মৃত্যু হয়েছে। আমি ঠিক করেছি এটাকে বাঁচিয়ে তুলব। সবসময় লোকজনে বাড়ি গমাগম করবে। নতুন শিশুরা জন্মাবে। আমার অনেক পরিকল্পনা আছে। সেই সব নিয়ে তোমার সঙ্গে কথা বলা হয়নি। কারণ বাড়ির ব্যাপারটা তোমার পছন্দ নয়। না দেখেই তুমি অপছন্দ করে বসে আছো। আগে একবার এসে দেখো। দিঘির ঘাটে গিয়ে বসো। কিংবা ছাদে পাটি পেতে দূরের বিকেলের দিকে তাকাও। তাহলে দেখবে একটা চমৎকার জায়গা। গ্রামে শহরে সব রকম সুব্যবস্থা আছে। ইলেকট্রিসিটি চলে আসছে। গ্রামীণ ব্যাংক হয়েছে। কৃষি অফিসও হবে। মেয়েদের যে মাইনর স্কুল ছিল এবছরই 9-10 চালু হবে। ইচ্ছে করলে এই স্কুলে তুমি মাস্টারিও করতে পারো। স্কুলের জন্য আমি 6 বিঘা জমি দিয়েছি। আগ্রহ করে দিয়েছি। আমি জায়গাটা বদলে ফেলতে চাই। শহর থেকে এসে যেন হাঁপিয়ে না ওঠে কেউ। মোনা, তুমি বকুল এবং বাবুকে নিয়ে এখানে এসে কয়েকদিন থেকে যাও। আমার উপর রেগে আছো। ঠিক আছে, থাকো। রাগ কমাতে বলছি না। রাগ নিয়ে আসো। তোমার ভালো লাগবে। তোমরা কবে আসতে পারবে জানালে লোক পাঠাবো। আমি নিজে আসতে পারছি না, কারণ অনেক রকম ঝামেলায় জড়িয়ে পড়েছি। এলেই দেখবে। আজ এই পর্যন্তই থাকুক। দয়া করে চিঠির উত্তর দিও। মামুন। নিতান্ত অপ্রিয় চিঠিও মানুষ দুবার পড়ে। কিন্তু এই চিঠিটি দ্বিতীয়বার পড়তে ইচ্ছে করছে না। আবার ফেলে দিতেও মন চাইছে না। মুনা ডয়ারে রেখে দিল। যদি কখনো ইচ্ছে হয় আবার পড়া যাবে। ইচ্ছে না করলে পড়ে থাকবে এবং একসময় ডয়ার গুছাতে গিয়ে বকুল এসব জঞ্জাল ফেলে দেবে। বাবু এসে বলল, আপা, তোমাকে বাবা ডাকে। যাচ্ছি। তুই স্কুলে যাসনি? তুই প্রায় স্কুল ফাঁকি দিস, তাই না? কে বলল তোমাকে? আমার মনে হচ্ছে। মুনা উঠে দাঁড়ালো। বাবু দাঁড়িয়ে রইল শুকনো মুখে। শওকত সাহেবের হঠাৎ করে জ্বর এসে গেছে। শেষ রাতের দিকে গা কেঁপে জ্বর এসেছে। এখনো থামেনি। আজ অফিস কামাই হয়ে গেল। বড় সাহেব রাগারাগি করবেন নির্ঘাত। কাকে দিয়ে একটা খবর পাঠান দরকার। খবরটা দেবে কে? মামা, ডেকেছো কেন? শরীরটা খারাপ হয়ে গেছে, জ্বর। সে তো সকালেই শুনলাম। জ্বর কি আরো বেড়েছে? হুম। অফিসে যেতে পারবো না। যেতে বলেছে কি তোমাকে? শুয়ে থাকো। আর যদি বেশি খারাপ লাগে, তোমার ভাবি জামাই তো আছেই, খবর দিয়ে দেই। তুই রেগে আছিস কেন রে? রেগে থাকবো কেন? মেজাজ খারাপ হয়ে আছে। একটু বস, কথা আছে। মুনা বসলো। শওকত সাহেব বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। বলার মতো কিছু তার ছিল না। বলো মামা, কি বলবে? বকুলের বিয়ে কি হলো তাই বল। নতুন করে কি আর বলবো? তারিখ মতো বিয়ে হবে। চিন্তার কিছু নেই। কেনাকাটা সামনের মাসে হবে। তুমি টাকা দিলে তারপর তো কেনাকাটা। দাওয়াতের কার্ড টার্ড তো ছাপানো দরকার। হবে। সবই হবে। যথাসময়ে হবে। বিয়ে বাড়িটা ঠিক জমছে না। মানে মুনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। শওকত সাহেব নিচু গলায় বললেন, হইচই ছাড়া কি বিয়ে বাড়ি হয়? কোনো হইচই নেই, কিছু নেই। ওই দিন তুমি বললে কোনো হইচই না, আর আজ উৎসব উৎসব করছো। আশ্চর্য। মামা, উঠি। যাবি নাকি কোথাও? একটা শাড়ি কিনবো। আবার শাড়ি? ওই দিন না কিনলি? আরও কিনবো। আমার জমান সব টাকা খরচ করব। দুটো সোনার চুড়ি বানাবো। শওকত সাহেব চুপ করে গেলেন। মুনার কোনো একটা সমস্যা হয়েছে, যা তিনি ধরতে পারছেন না। লতিফা থাকলে ঠিকই ধরত। মুনা বকুলকে সঙ্গে নিল। বকুলকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া একটা সমস্যা। ইদানিং বকুলের খুব বকবকানি স্বভাব হয়েছে। বকবক করে মাথা ধরিয়ে দেয়। এখনো তাই করছে। রিকশায় উঠেই কথা বলা শুরু করেছে। বাকের ভাইয়ের কাণ্ড কারখানা কিছু শুনেছ আপা? মারামারি করেছে। মাখন বলে একটা ছেলে আছে না, মুখটা চ্যাপ্টা। তাকে এমন একটা চর দিয়েছে যে চাপার একটা দাঁত নড়ে গেছে। তারপর সিদ্দিক সাহেব আছে না, ওই যে কুজু হয়ে হাঁটেন, তাকে গিয়ে বলেছে, আমি আপনাকে খুন করে ডেড বডি নর্দমায় ফেলে দিব। সিদ্দিক সাহেব এখন ঘর থেকে বেরোচ্ছেন না। আপা, তুমি শুনছো কি বলছি? শুনছি। সিদ্দিক সাহেবের একটি গাড়ি আছে না, ওইটা দুটো টায়ার কে যেন ফাঁসিয়ে দিয়ে গেছে। নির্ঘাত বাকের ভাইয়ের কাণ্ড। আরও কি যে করবে কে জানে।
মুনা বিরক্ত হয়ে ধমক দিল, চুপ কর তো। বকুল কয়েক সেকেন্ডের জন্য চুপ করে আবার কথা শুরু করলো। মাঝখানে বাকের ভাই বেশ ভদ্র হয়ে গিয়েছিল, তাই না আপা? এখন আবার আগের মতো হয়ে গেছে। পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে আর এমনভাবে তাকায় যেন কাঁচা খেয়ে ফেলবে। অবশ্য আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। গতকাল স্কুলে যাবার সময় দেখা, বাকের ভাই গম্ভীর হয়ে বলল, কই যাচ্ছ? স্কুলে? আমি বললাম হ্যাঁ। বাকের ভাই বলল, হেঁটে হেঁটে যাচ্ছ কেন? রিক্সা নাও। দুদিন পর বিয়ে, এখন রোদে হাঁটাহাঁটি করা ঠিক না। ঘর থেকে বের হওয়াই ঠিক না। ঘরে বসে থাকবে। আমি বললাম, চুপ কর তো বকুল। তোমার শরীর খারাপ নাকি আপা? হুম। আর শোন, তুই কি গায়ে সেন্ট দিয়েছিস? বকুল মৃদু স্বরে বলল, হ্যাঁ। এক গাদা সেন্ট দেওয়ার মানেটা কি? গন্ধে বমি আসছে। বিয়ে ঠিক হলে গায়ে বালতি বালতি সেন্ট ঢালতে হবে? বকুল লজ্জা পেয়ে গেল। মুনা শীতল গলায় বলল, বিয়েটা এমন কোনো ব্যাপার না। বিয়ে হচ্ছে বলে জীবনযাপনের পদ্ধতি পাল্টাতে হবে না। আগে যেমন ছিলি, পরেও তেমন থাকবি। আচ্ছা, থাকবো। তুমি এমন কথায় কথায় ধমক দিও না তো আপা। কথায় কথায় ধমক দেই? হ্যাঁ দাও। আগে বাবা দিত, এখন তুমি দাও। কি যে খারাপ লাগে, তুমি সেটা কোনোদিন বুঝবে না। যদি বুঝতে তাহলে এরকম করতে না। তোমার সঙ্গে আসাই ভুল হয়েছে। ভুল হলে চলে যা। রিক্সা নিয়ে চলে যা। তোকে সাদাসাদি করে সাথে নিয়ে যেতে হবে? বকুল কাটা কাটা গলায় বলল, মামুন ভাইয়ের সঙ্গে তোমার একটা কিছু হয়েছে, সেই রাগটা তুমি ঢালছো আমাদের সবার উপর। রিক্সা থামাতে বলো, আমি নেমে যাব। মুনা রিক্সা থামাতে বলল। বকুল সত্যি সত্যি নেমে গেল। বিয়ে কি বিশেষ একটা কিছু যা সত্যি মানুষকে বদলে দেয়? মুনা নিজেও তার কিছুক্ষণের ভেতরই ঘরে ফিরে এলো। বকুলকে কোথাও পাওয়া গেল না। সে ফেরেনি। তার সে বিখ্যাত টিনা ভাবির কাছেও যায়নি। কোথায় যেতে পারে? জোহরের কাছে বসে বসে পেপসি খাচ্ছে। রাগ করতে গিয়েও মুনা রাগ করতে পারল না। তার কেন জানি হাসি পেতে লাগলো। বাবু বলল, হাসছো কেন? হাসি আসছে তাই হাসছি। বকুল আপাকে না করে দিও। রোজ ওখানে যায়, আমার ভালো লাগে না। রোজ যায় নাকি? হুম, রোজই যায়। করে কি? বসে বসে পেপসি খায়? হুম। তুমি হাসছো কেন? আমি হাসলে তোর অসুবিধা কি? বাবু গম্ভীর মুখে বের হয়ে গেল। অল্প বয়সে কেমন একটা ভারী কি ভাব এসে গেছে বাবুর মধ্যে। দেখতে মজা লাগে। মাথা নিচু করে হাঁটার ভঙ্গিটিও কেমন বুড়োটে, যেন সংসারের জটিলতায় ক্লান্ত একজন মানুষ। শকত সাহেবের জ্বর আরো বেড়েছে। বুড়ো বয়সে জ্বরজারি খুব কাবু করে মানুষকে। তাকে যেমন করছে। তার মনে হচ্ছে এ যাত্রা তিনি বাঁচবেন না। তিনি সারা দুপুর জ্বর গায়ে বারান্দায় বসে রইলেন। তার প্রাণ হু হু করতে লাগলো। সংসার মোটামুটি গুছিয়ে এনেছেন, এ সময় মরে যাওয়াটা অন্যায়। কিন্তু সংসারে অন্যায়গুলি সবসময় হয়। যখন একজন সব গুছিয়ে টুছিয়ে বসে, তখনই দুম করে একটা হার্ট অ্যাটাক। চোখ উল্টে বিছানায় ভিমড়ি খেয়ে পড়া। কোনো মানে হয় না। রাতের বেলা জ্বর হুশ করে নেমে গেল। ঘাম দিয়ে শরীর ঠান্ডা। শরীর বেশ ঝরঝরে লাগছে। খিদে হচ্ছে। শকত সাহেবের মনে হলো এসবও ভালো লক্ষণ নয়। এরকম চট করে জ্বর নেমে যাবে কেন? তিনি ক্ষীণস্বরে ডাকলেন, মুনা, মুনা। মুনা রান্না চাপিয়েছে। সে বিরক্ত মুখ করে উঠে এলো। কি হয়েছে মামা? মিনিটে মিনিটে ডাকছো কেন? শরীরটা খারাপ লাগছে না। ভালোই লাগছে না। জ্বরটা সেরে তুমি তো দিব্যি ভালো মানুষ, এত টাকাটাকি কেন? বাঁচবো না রে মুনা। বুঝলে কি করে? স্বপ্ন টপ্ন দেখেছ? মামিকে এসে বলেছে, নিয়ে যেতে এলাম। হাসছিস কেন? এটা কি হাসির কোনো কথা? মুনা খানিকটা বিব্রত বোধ করলো। হেসে ফেলা উচিত হয়নি। সে রান্নাঘরে ফিরে গেল। বাবু উনুনের পাশে মুখ লম্বা করে বসে আছে। অন্যদিন এই সময়টায় বকুল থাকে। নিজের মনে কথা বলে যায়। আজ রাগারাগির কারণে সে নিশ্চয় মুখ অন্ধকার করে নিজের ঘরে বসে আছে। বাবু মুনাপাকে দেখে একটু হাসলো। মুনা ঝাঁঝালো গলায় বলল, তুই এখানে কেন? পড়াশোনা নেই? মাথা ধরেছে। মুনা তীক্ষ্ণ চোখে তাকালো। বাবু সত্যি কথা বলছে না। তার মুখ হাসি হাসি। মাথা ধরা মানুষের মুখ নয়। কিছু বলবি নাকি? হুম। কি বলে ফেল। কথা পেটে নিয়ে বসে আছিস কেন? শোবার সময় বলবো। একবার যখন বলেছে শোবার সময় বলবো, তখন সে শোবার সময় বলবে। এর আগে মরে গেল সে মুখ খুলবে না। বাবু। কি? একটা কাজ করতো, একজন ডাক্তার নিয়ে আয়, মামাকে দেখাই। মামার মনে হয় ধারণা হয়েছে তার অসুখ বিসুখে আমরা তেমন পাত্তা দিচ্ছি না। এখন আনবো? হুম, এখনই নিয়ে আয়। জহিরকে আনবি। বাবুর মুখ কালো করে
বলল, ওকে কেন? ওকে আনাই তো ভালো। ভিজিট দেওয়া ঝামেলা থাকবে না, আর জামাই মানুষ শ্বশুরকে দেখবে দরদ দিয়ে। মুনা মুখ নিচু করে হাসতে লাগলো। তার কেন জানি খুব মজা লাগছে। সে ঠিক করে রাখলো, জহির এলে বকুলকে দিয়ে চা পাঠাবে। আগে থেকে বকুলকে কিছু বলা হবে না। বকুলের মুখের ভাব সে লক্ষ্য করবে দূর থেকে। এরকম ছেলে মানুষ একটা চিন্তা তার মাথায় কেন ঢুকলো, এই নিয়ে মুনাও খানিকক্ষণ ভাবলো। তার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে নাকি? মেয়েদের মাথা খারাপ হয়ে যাওয়া খুব বাজে ব্যাপার। চাচাদের সঙ্গে থাকতো তখন ময়নার মাকে দেখেছে। 24-25 বছরের সুন্দরী মেয়ে। মাথা খারাপ খারাপ হবার পর এমন সব কুৎসিত কথা চেঁচিয়ে বলতো যে মাত্র ইচ্ছে করতো ছুটে পালিয়ে যেতে। দাদা এসে দেখলো ইজি চেয়ারে বকুল। সে বোধহয় শুনেছে বাবু গিয়েছে জহির। আপা, তোকে আমি খুব একটা জরুরি কথা বলবো বকুল, মন দিয়ে শোন। বকুল উঠে দাঁড়ালো। মুনা চাপা স্বরে বলল, আমি যদি কোনো কারণে পাগল টগল হয়ে যাই তাহলে তুই বিষ খেয়ে আমাকে মেরে ফেলবি। চিকিৎসা করার দরকার নেই। এসব কথা বলছো কেন তুমি? মোনা তার জবাব না দিয়ে হাত মুখ ধোবার জন্য বাথরুমে ঢুকলো। বকুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বুঝতে পারলো না পার কি হয়েছে। হাসান সাহেব শুনলেন কে যেন তার সাথে দেখা করতে এসেছে। বসে আছে ড্রয়িং রুমে। সকাল 9টা বাজে। অফিস যাবার তারা। এই সময় কেউ আসে? হাসান সাহেব কাপড় পরতে পরতে ভাবলেন, দু ধরনের লোক এ সময় তার কাছে আসতে পারে। নির্বোধ ধরনের লোক কিংবা বড় ধরনের বিপদে পড়া লোক। প্রথমটি হওয়ার কথা, কারণ পৃথিবীতে বড় ধরনের বিপদে পড়া মানুষের চেয়ে নির্বোধের সংখ্যা বেশি। ড্রয়িং রুমে সিদ্দিকুর রহমান সাহেব বসেছিলেন। গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি। পান চিবাচ্ছেন। ঠোঁট বেয়ে এক ফোঁটা রস পড়েছে সাদা পাঞ্জাবিতে। তার দিকে তাকালে পাঞ্জাবিতে সদ্য হওয়া পানের পিকের দাগই সবার প্রথমে চোখে পড়বে। হাসান সাহেবেরও পড়ল। তিনি ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন। আসসালামু আলাইকুম। আমার নাম সিদ্দিকুর রহমান। আমি থাকি আপনাদের। আমি চিনি আপনাকে। কি ব্যাপার বলুন, আমার অফিসে তাড়া আছে। বলতে একটু সময় লাগবে। সময় লাগলে অন্য সময় আসতে হবে, এই মুহূর্তে আমার হাতে সময় নেই। ঘটনাটা আপনার ভাই প্রসঙ্গে, বাকের বিষয়ে। সেটা বাকের সঙ্গে বলা উচিত, আমার সঙ্গে নয়। ওর সঙ্গে কয়েকদিন আগে আমার একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে একটার পর একটা ক্ষতি হচ্ছে আমার। কিরকম ক্ষতি? আমার গাড়ির উইন্ডশিল্ডটা চুরি গেল। একটা দোকান আছে আমার, স্টেশনারি শপ। তার কাজ টাজ ভেঙে একাকার। তারপর একদিন। আপনার ধারণা এসব বাকেরের কাজ? জি। পুলিশে কেস করুন। আপনার সন্দেহের কথা বলুন। এক পাড়ায় থাকি, পুলিশে কেস? এক পাড়ায় থাকলে পুলিশে কেস করা যাবে না এমন কোনো কথা নেই। হাসান সাহেব উঠে দাঁড়ালেন। তার গাড়ি এসে গেছে। আর বসে থাকা অর্থহীন। তিনি সবসময় অফিসে যাবার আগে সেলেনাকে বলে যান, আর সেটা করতে ভুলে গেলেন। গাড়িতে উঠলেন অন্যমনস্ক ভঙ্গিতে। সারা পথে কোনো কথাও বললেন না। অফিসে তার জন্য একটি বিশ্ব অপেক্ষা করছিল। তাকে ওএসডি করা হয়েছে, অফিসার অন এ স্পেশাল ডিউটি। মন্ত্রী সাহেব ব্যাপারটা তাহলে ভুলেননি। তার ক্ষমতা দেখিয়েছেন শেষ পর্যন্ত। হাসান সাহেবের এই মন্ত্রীর প্রতি খানিকটা সমীহ বোধ হলো। এর ক্ষমতা তাহলে আছে। অধিকাংশেরই থাকে না। মাঠে বক্তৃতা দিয়ে যাবতীয় ক্ষমতা শেষ হয়ে যায়। সেক্রেটারি আমিরুল ইসলাম সাহেবের নিঃশ্বাস ফেলার সময় ছিল না, তবু তিনি হাসান সাহেবকে ডেকে পাঠালেন। শান্ত গলায় বললেন, কেমন আছেন? স্যার, ভালোই আছি। নিন চা খান। চা খাবার জন্য ডেকে পাঠিয়েছি। থ্যাংক ইউ। মন খারাপ করেছেন নাকি? তা করেছি। মন খারাপ করা কিছু নেই, ব্যাপারটা খুব সাময়িক। আমি এটা ছেড়ে দেবো এরকম মনে করার কোনো কারণ নেই। মন্ত্রী সাহেবের যে যোগাযোগ আছে, আমার যোগাযোগ তার চেয়ে কম না। হাসান সাহেব কিছু বলল না। আমিরুল ইসলাম সাহেব হাসতে হাসতে বললেন, ক্ষমতার মধ্যে একটা চালাচালি ব্যাপার আছে। একজন একটা চাল দেবে, অন্যজন তার চেয়ে বড় একটা চাল দেবে। এটা চলতেই থাকবে। স্যার, আমি চাকরি ছেড়ে দেবার কথা ভাবছি। হোয়াই? বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। মহাভারত পড়েননি নাকি? আমিরুল ইসলাম ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে শক্ত মুখে বললেন, কয়েকটা দিন বিশ্রাম করুন। আমি কেমন প্যাঁচ লাগাচ্ছি দেখুন। প্যাঁচ লাগানোর কোনো দরকার দেখছি না স্যার। দরকার থাকবে না মানে? অফকোর্স আছে। এদের বুঝিয়ে দিতে হবে যে আমাদের খুব কাছাকাছি আসতে নেই, একটু দূরে থাকতে হয়। পুলিশে ছুলে দিলে হয় 18 ঘা। সিএসপি কলম দিয়ে কিছু লিখলে হয় 42 ঘা। এবং সে ঘাড় কোনো অ্যান্টিডোট নেই। যান, এখন বাড়ি যান। আজ আর অফিসে থাকার দরকার নেই। হাসান সাহেব অসময়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে তার ভালোই লাগলো। অনেকদিন পর ফুলের টবগুলো পেছনে কিছু সময় দিলেন।
চারপাশটা বিশাল বনি প্রিন্স ফুটেছে। এদের দিকে তাকালেই মন ভালো হয়ে যায়। তিনি কাঁচি দিয়ে খুব যত্নে গোলাপ চারার মরা পাতাগুলো কাটলেন, মাটি খুঁড়ে দিলেন। বনি প্রিন্সের জন্য 4 পাতার সার নাকি খুব ভালো। তিনি ভেবে রাখলেন সেলিনাকে জিজ্ঞেস করবেন 4 পাতা দেওয়া হচ্ছে কিনা। সেলিনা রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন। আজ তার বিশেষ রান্না করতে ইচ্ছে হচ্ছে। হাসান সাহেবের অসময়ে ফিরে আসা ব্যাপারটা তার খুব ভালো লাগছে। কেন জানি বিয়ের প্রথম দিককার কথা মনে হচ্ছে। বিয়ের প্রথম দিকে এরকম হতো, অসময়ে সে এসে উপস্থিত। তার নাকি জ্বর জ্বর লাগছে, তাই চলে এসেছে। জ্বর না হাতি, দিব্যি ভালো মানুষ। কোন একটা শয়তানি মতলব মাথায় নিয়ে এসেছে। খুব মনে হয় ওইসব দিনের কথা। সুখের সময়গুলো বারবার কেন ফিরে আসে না, এই ভেবে সেলিনার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। বাকের দুপুরে খেতে এসে আকাশ থেকে পড়ল। খাবার টেবিলে ভাইয়া বসে আছে। এমন অবস্থা যে উঠে চলে আসা যায় না, আবার বসাও যায় না। অসময়ে ভাইয়া কেন? সেলিনা বললেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। বাকের বসলো। যতদূর সম্ভব নিঃশব্দে খাওয়া শুরু করলো। তার লবণ নেবার দরকার ছিল, কিন্তু লবণদানিটা অনেকখানি দূরে, ভাইয়ের কাছে। তাকে নিশ্চয়ই বলা সম্ভব না, ভাইয়া লবণটা দাও। হাসান সাহেব খাবার টেবিলে কথাবার্তা একেবারেই বলেন না। আজ নিচু গলায় সেলেনার সঙ্গে দু একটা কথা বলছেন। যেমন, বনি প্রিন্স তো চমৎকার হয়েছে, তবে কি তুমি 4 পাতা দিচ্ছ? এই জাতীয় কথাবার্তা। বাকেরের মনে হলো ভাইয়া কোনো একটা ঝামেলা নিয়ে চিন্তিত। নিজের চিন্তা ঢাকার জন্যই আজে বাজে ব্যাপার নিয়ে কথা বলছে। বাকের, জি ভাইয়া। বাকেরের মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। ভাইয়া তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা কি? কিছু বলবে আমাকে ভাইয়া? হুম। তুই কি কারো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দিয়েছিস? বাকেরের গলায় ভাত আটকে গেল। সে হ্যাঁ না কিছুই বলতে পারল না। হাসান স্বাভাবিক স্বরে বললেন, কারো গাড়ির উইন্ডশিল্ড তোমার যদি ভাঙতে ইচ্ছে করে, তুমি ভাঙবে। এটা তোমার ব্যাপার। তোমার কি করা উচিত বা উচিত নয় সেটা তোমাকে বলা আমি অর্থহীন মনে করি। উপদেশ শোনার বয়স তুমি অনেক আগেই পার করে দিয়েছ। হাসান সাহেব দম নেবার জন্য একটু থামতেই সেলিনা বললেন, খাবার টেবিলে এই আলোচনা না করলে হবে। খেতে বসেছ, খাও। অন্য সময় তো বাকেরকে পাওয়া মুশকিল। নানান কাজে সে ব্যস্ত থাকে। খাবার টেবিলেই কথা বলার জন্য ভালো। বাকের, জি। তুমি নিজে পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা করো। জি আচ্ছা। তুই আমার একটা কথা বুঝতে পারছিস না, না বুঝেই বলছিস জি আচ্ছা। বাকের অবাক হয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। হাসান সাহেব বললেন, তুই অন্য কোথাও থাকার ব্যবস্থা কর, যাতে তোর বিরুদ্ধে কোনো কমপ্লেন নিয়ে কেউ আমার কাছে না আসে। তাছাড়া। হাসান সাহেব একটু থামলেন, তাকালেন সেলিনার দিকে। সেলিনা চোখ বড় বড় করে বসে আছেন। খাবার টেবিলে এই নাটকের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। হাসান সাহেব পানির গ্লাসে চুমুক দিয়ে ভাত মাখতে মাখতে বললেন, গুন্ডা পোষার কাজটি আমি আর করতে রাজি নই। সবাই নিঃশব্দ হয়ে গেল। সেলিনা ভাবলেন বাকের হয়তো খাবার টেবিল ছেড়ে উঠে যাবে, কিন্তু সে উঠল না। সেলিনা বললেন, বাকের, আচারের বোতলটা দাও তো। বাকের আচারের বোতল এগিয়ে দিল। সন্ধ্যাবেলা বাকের তার জিনিসপত্র নিয়ে মহিউদ্দিন সাহেবের দোকানে গিয়ে উঠলেন। ঠান্ডা গলায় বলল, আপনার এখানে কয়েকটা দিন থাকবো। মহিউদ্দিন সাহেব পান খাওয়া হলুদ দাঁত বের করে প্রচুর হাসতে লাগলেন। ভাবলেন এটা একটা রসিকতা। হাসছেন কেন? মহিউদ্দিন সাহেব হাসি বন্ধ করে দিলেন। আমি আপনার দোকানে কিছুদিন থাকলে আপনার অসুবিধা হবে? জি না, অসুবিধা কিসের? তাহলে একটা বোতলের ব্যবস্থা করেন, বন্ধু বান্ধব নিয়ে খাবো। বিদেশি জিনিস আনবেন, অনেকদিন খাওয়া হয় না। মহিউদ্দিন সাহেবের মুখ শুকিয়ে গেল। একই যন্ত্রণায় পড়লেন। বাকের বন্ধুদের খোঁজে বেরোলো। নতুন জীবনযাত্রার শুরুটা তা খারাপ লাগছে না, ভালোই লাগছে। বিয়ের কার্ড শেষ পর্যন্ত ছাপা হলো। 400 কার্ড। দাওয়াতের এত মানুষ নেই। যেহেতু কার্ডের সংখ্যা বেশি, কাজী যাদের দাওয়াত পাওয়ার কথা নয় তারাও দাওয়াত পেতে লাগলো। বাবু 40টা কার্ড নিয়ে তাদের ক্লাসের সব ছাত্রকে একটি করে দিয়ে এলো। শওকত সাহেব তার অফিসে 4-5 জনকে বলবেন ভেবেছিলেন, শেষ পর্যন্ত দেখা গেল তিনি দাওয়াত করেছেন 21 জনকে। তাতেও শেষ নয়। তার মনে হলো শুধু 21 জনকে বলাটা ঠিক হলো না। অন্যরা কি দোষ করলো? দ্বিতীয় দিনে তিনি আরও এক গাদা কাঠ নিয়ে গেলেন। যাবার পথে মুনাকে বললেন, খরচপাতি কিছু হচ্ছে হোক, একটাই তো বিয়ে ফ্যামিলিতে। মুনা গম্ভীর গলায় বলল, একটাই বিয়ে মানে? আমি কি বিয়ে করব না নাকি? শওকত সাহেব হকচকিয়ে গেলেন। মুনা বলল, কি চুপ করে আছো কেন? তোমার কি ধারণা আমি সন্ন্যাসী হয়ে যাব?
কি যে বলিস তুই! শওকত সাহেব হাসতে চেষ্টা করলেন। মুনার আজকাল কি হয়েছে? উল্টাপাল্টা কথা বলে ফেলে। মুনা, তুই মামুনকে কাঠ পাঠিয়েছিস? মামুনকে কাঠ পাঠাবো কেন? বিয়েতে যাতে আসে সেজন্য। সে এলে তোদের বিয়েরও একটা ডেট ফেলে দেব। শরীরের অবস্থা ভালো না, কাজকর্ম শেষ করে রাখতে চাই। কি বলিস? শরীরের অবস্থা খারাপ মনে করলে তাই করা উচিত। বাবুরও বিয়ে দিয়ে দাও। কি বললি? বললাম, বাবুরও বিয়ে দিয়ে ঝামেলা চুকিয়ে যাও। ক্লাস 4-5-এ পড়ে এমন একটা মেয়ে খুঁজে বের করো। একটা বাল্যবিবাহ হয়ে যাক। শওকত সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মুনা বলল, কি, রাজি আছো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি রে মুনা? একটা প্র্যাকটিক্যাল কথা বললাম, এর মধ্যে মাথা খারাপের কি দেখলে? মুনা তার মা বাবাকে গভীর সমুদ্রে ফেলে চলে এলো বাবুর কাছে। বাবু স্কুলে যায়নি, দুহাতে মাথা চেপে বসে আছে। তার চোখ লাল, দেখেই মনে হচ্ছে তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। কি রে, মাথা ধরেছে? হুম। তোর বিয়ে ঠিকঠাক করে এলাম। বালিকা বধূ চলে আসবে ঘরে। মাথা ধরলে মাথা টিপে দেবে। কি, খুশি? বাবু তাকিয়ে রইল। মোনা হাসতে লাগলো। বাবু বলল, একটু মাথা টিপে দেবে আপা? মরে যাচ্ছি। মাথা টেপার সময় নেই রে, এখন যেতে হবে অফিসে। বকুলের বিয়ের কার্ড ডিস্ট্রিবিউট করব। সবার বন্ধু বান্ধব আসবে, আমার কেউ আসবে না। এটা কেমন কথা? এটা খারাপ না? তুই ঘর অন্ধকার করে শুয়ে থাক, মাথা ধরা সেরে যাবে। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, কোথাও কেউ নেই, পর্ব 11। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।